শুধু তোমায় ভালোবেসে আমিও গেলাম ফেঁসে। ফেঁসে যাওয়ার আগে আপনাকে জানতে হবে আপনি যাকে ভালোবাসেন সে অন্য কারো ভালোবাসার পাত্র কিনা। ভালোবাসা করা যায় না, তবে একথার সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যায়। স্বার্থের জন্য ভালোবাসা আর ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগ করা, এই দুটির মধ্যে আসমান জমিন ফারাক। আগেকার দিনে স্বার্থের জন্য ভালোবাসা ত্যাগ করা লোকের সংখ্যা বেশি ছিল, এখন তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। দিনে দিনে ভালোবাসার রূপ বদলেছে। আগেকার দিনে মন দিয়ে মন জয় করার নাম ছিল ভালোবাসা, আর এখন লোভ লালসা চরিতার্থ করবার জন্য অভিনয় করে বর্তমান ও ভবিষ্যতের আর্থিক সুরক্ষা আদায়ের নাম হলো ভালোবাসা। বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, ভালোবাসার সুর প্রায় সর্বত্র একই রকম। বিয়ের পরে অর্থাৎ পরকীয়া হলে সমস্যা আরো জটিল হয়ে যায়। আর্থিক ও যৌন সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে যেসব আইনি কবচ মহিলাদের রয়েছে, তারা সেসব আইনের অপব্যবহার করে পুরুষদের কাছ থেকে ইনকাম করার সহজ রাস্তা বানিয়ে নিচ্ছে। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি ভালোবাসা একা করা যায় না। এতে নারী পুরুষের অংশীদারিত্ব লাগে। এমনকি প্রেম পরকীয়ার ক্ষেত্রেও পুরুষকে হাতের মুঠোয় রাখার জন্য ধান্দাবাজি মহিলারা সহজেই যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য রাজি হয়ে যায় বা সম্মতি প্রদান করে থাকে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় মহিলারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পুরুষদের যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার জন্য উত্তেজিত করতে থাকে, আর পুরুষরা মহিলাদের পাতা ফাঁদে পা দেয়। ব্যাস, তারপরেই কেল্লাফতে ব্ল্যাকমেল শুরু। পুরুষদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় ও নানা রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। আর এসব দিতে না পারলেই ব্রেকআপ, সম্পর্কে বিচ্ছেদ। ব্রেকআপ অর্থাৎ সম্পর্কে বিচ্ছেদ হলেই মহিলারা তখন পুরুষদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা ধর্ষণ মামলা করার জন্য হুমকি দিতে থাকে। শুধু হুমকি নয়, বেশিরভাগ সময় ধর্ষণ মামলা দায়ের করেও দেয়। উভয়ের সম্মতিতে প্রেম ভালোবাসা হয় ও সহবাস হয়, কিন্তু ব্রেকআপ হলে শুধু পুরুষদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। যার প্রতি একদিন আকর্ষণ ছিল সেই তখন পুরুষদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এটা কেমন আইন? এটাও তো এক ধরনের পুরুষ নির্যাতন। এই নির্যাতন থেকে পুরুষদের মুক্তির কোনো উপায় আছে কি? তবে কিছুটা হলেও মুক্তির আলো দেখিয়েছে সুপ্রিম কোর্ট। পুরুষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো প্রেমে বা সম্পর্কে ব্রেকআপ অর্থাৎ বিচ্ছেদ হলেই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা, এই সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট তার রায়ে কি বলেছে। মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসাবে কাজ করে থাকে। প্রেমে বা সম্পর্কে ব্রেকআপ অর্থাৎ বিচ্ছেদ হলেই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা, এই সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট তার রায়ে কি বলেছে। এই মামলায় আপিলকারী 1985 সাল থেকে নিজেকে একজন সমাজকর্মী বলে দাবি করেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। যখনই প্রয়োজন হয় অভাবীদের সাহায্য ও সহায়তা প্রদান করেন। তদন্তের পর জানা গেছে অভিযোগকারী 2012 সালে তার বড় মেয়ের অপহরণের সমস্যা সমাধানে সাহায্য চেয়ে আপিলকারীর কাছে গিয়েছিলেন এবং তিনি সেটা সফলভাবে সম্পন্ন করেছেন। এরপর অভিযোগকারী আপিলকারীর অফিসে যেতে শুরু করেন এবং নিয়মিত আপিলকারী সামাজিক ও রাজনৈতিক কাজে সহায়তা করতে থাকেন। আপিলকারী তার অনুরোধে অভিযোগকারী সন্তানদের সহায়তা ও শিক্ষার জন্য আর্থিক সহায়তাও দিতেন। তবে অভিযোগকারী আপিলকারীর কাছ থেকে আরও আর্থিক সহায়তা চাইতে থাকেন, যা তিনি আর বহন করতে পারেননি এবং সেই অনুযায়ী তিনি তাকে
তাকে কর্মসংস্থান খুঁজে দিতে সাহায্য করেছিলেন। অভিযোগকারী আপিলকারীর কাছ থেকে আরও মনোযোগ এবং আর্থিক সাহায্য চাইতে থাকেন, যার কারণে আপিলকারী তাকে উপেক্ষা করার চেষ্টা করেন, যার ফলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং আপিলকারীর কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য কেবল আপিলকারীকে নয়, তার পরিবারের সদস্যদেরও হুমকি দিতে শুরু করেন, যার ফলে আপিলকারীর স্ত্রী অভিযোগকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেন। আপিলকারী, তার স্ত্রী এবং তার অফিসের কর্মীরা অভিযোগকারীর বিরুদ্ধে হয়রানিমূলক কৌশল ও টাকা আদায়ের জন্য থানায় মোট 5টি অভিযোগ দায়ের করেন। তবুও অভিযোগকারী আপিলকারী ও তার পরিবারের সদস্যদের প্রতি তার আক্রমণাত্মক ও অবমাননাকর আচরণ অব্যাহত রাখেন। এরপর অভিযোগকারী আপিলকারীর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা করেন। অভিযোগপত্রে অভিযোগকারী উল্লেখ করেন যে 1994 সালে খ্রিস্টান রীতিনীতি মেনে তিনি বিবাহিত হন, যার ফলে 2টি কন্যা সন্তানের জন্ম হয়। 2003 সালে স্বামী মারা যাওয়ার পর জীবিকা নির্বাহের কোনো উপায় না থাকায় তিনি চাকরি খুঁজছিলেন। চাকরি খুঁজতে গিয়ে তার পরিচয় হয় আপিলকারীর সাথে, কারণ আপিলকারী তার অসুস্থ স্ত্রীর দেখাশোনার জন্য লোক খুঁজছিলেন। 2008 সালে অভিযোগকারী আপিলকারীর সাথে দেখা করেন ও আপিলকারী বলেন যে তার স্ত্রীর চর্মরোগ, থাইরয়েডের সমস্যা ও পক্ষাঘাতগ্রস্ত স্ট্রোক রয়েছে, তাই স্ত্রীর দেখাশোনা করতে হবে। সেই অনুযায়ী পরের দিন সকালে অভিযোগকারী তার মেয়েকে সঙ্গে নিয়ে আপিলকারীর বাড়িতে যান। তখন আপিলকারী তার দ্বিতীয় স্ত্রীর সাথে বাড়িতে ছিলেন। স্ত্রী অভিযোগকারীর মেয়েকে তার নিজের কাছে বসতে বলেন ও অভিযোগকারীকে আপিলকারীর পা মালিশ করার জন্য শোবার ঘরে পাঠান। ম্যাসাজ করার সময় আপিলকারী তাকে দুই স্ত্রীর অসুস্থতার কারণ উল্লেখ করেন ও তাকে বিয়ে করবেন বলে জানান। তারপরে অভিযোগকারীর সম্মতি ছাড়াই আপিলকারী তার সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন। এরপর আপিলকারী তাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন। অভিযোগকারীর মতে তিনি আপিলকারীর বাড়িতে 2 মাস কাজ করেছিলেন ও অন্য একটি বেসরকারি কাজ পাওয়ায় তিনি এই কাজটি ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও আপিলকারীর স্ত্রী এই সম্পর্ককে সন্দেহ করতে শুরু করেছিলেন। আপিলকারী অভিযোগকারীকে ছেড়ে যেতে চাননি, তাই তিনি অভিযোগকারীর জন্য একটি ভাড়া বাড়ির ব্যবস্থা করেছিলেন। সেখানে আপিলকারী আসা যাওয়া করতেন। সেখানে প্রায় 1 বছর থাকার পর আপিলকারী অভিযোগকারীর জন্য অন্য একটি ভাড়া বাড়ির ব্যবস্থা করেছিলেন, যেখানে অভিযোগকারী তার মেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন। অভিযোগকারী আরও অভিযোগ করেন যে আপিলকারী প্রতিদিন তার বাড়িতে আসতেন ও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সাথে জোরপূর্বক সহবাস করতেন। অভিযোগকারী যখনই বিয়ে করতে বলতেন তখনই আপিলকারী অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতেন। এরপর 2017 সালের মার্চ মাস থেকে আপিলকারী অভিযোগকারীর বাড়ি যাওয়া বন্ধ করে দেন। অভিযোগকারী যখনই দৈনন্দিন প্রয়োজনে টাকা চাইতেন, আপিলকারী তাকে গালিগালাজ ও মারধর করতেন ও বলতেন যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে যা ইচ্ছা তাই করতে ও বিয়ের প্রতিশ্রুতি ভুলে যেতে। এরপর বারবার ফোন করা সত্ত্বেও আপিলকারী আর ফোন ধরেননি। অভিযোগকারী আরও অভিযোগ করেন যে আপিলকারীর প্রথম স্ত্রী ফোনে তাকে হুমকি দেন যে অভিযোগকারী যেন তার মেয়েকে ব্যবসা করতে বাধ্য করে জীবিকা অর্জনের জন্য, যেমনটা বড় মেয়ে লাভ ম্যারেজ করে পালিয়েছিল। সেই অনুসারে অভিযোগকারী এই অভিযোগটি দায়ের করেছেন যে আপিলকারী তার সাথে প্রতারণা করেছেন। অবশেষে আপিলকারীর বিরুদ্ধে একটি এফআইআর গঠন করা হয়। আপিলকারী আগাম জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করলে তা মঞ্জুর হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ ছিল যে অভিযোগকারী দীর্ঘ 10 বছর যৌন সম্পর্কে লিপ্ত থাকাটাই প্রমাণ করে যে যৌন সম্পর্কটি জোরপূর্বক ছিল না, বরং সম্মতিতে ছিল। এরপর অভিযোগকারী ক্ষুব্ধ হয়ে আপিলকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354, 506 ধারায় ও পক্সো আইনের 8 নম্বর ধারায় দ্বিতীয় এফআইআরটি দায়ের করেন। আপিলকারী পুনরায় সেশন কোর্টে আগাম জামিনের আবেদন করেন ও তা মঞ্জুর হয়ে যায়। এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ছিল যে অভিযোগকারী প্রথম বা দ্বিতীয় ঘটনার পরপর অভিযোগ করেননি। 10 থেকে 11 বছর পর তিনি এই অভিযোগ করছেন। এছাড়াও শালীনতা লঙ্ঘনের ঘটনাটি প্রথম এফআইআরে উল্লেখ করা যেতে পারত। অভিযোগ দায়ের করতে বিলম্ব হওয়ায় অভিযোগগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ হয় ও এটি সম্মতির মামলা বলে মনে হয়। এরপর আপিলকারী প্রথম এফআইআরটি খারিজ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়, কিন্তু হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল ধর্ষণ মামলা সমাজের বিরুদ্ধে অপরাধ হিসাবে বিবেচিত, তাই এটিতে আদালত হস্তক্ষেপ করবে না। অভিযুক্ত কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছে ও তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এগুলি তদন্তের বিষয়, তাই এফআইআর বাতিল করার রিট পিটিশনটি খারিজ করা হয়।
এরপর আপিলকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট জানায় অভিযোগকারীর বিয়ের কোনো পীড়াপিড়ি না করে দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে আপিলকারীর বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা কম, বরং ইঙ্গিত দেয় যে সম্পর্কটি সম্মতির ভিত্তিতেই ছিল। এটা ধরে নেওয়া কঠিন যে যিনি দুই প্রাপ্ত কন্যা সন্তানের অধিকারী তিনি আপিলকারীর প্রতারণামূলক আচরণ বুঝতে পারেননি, যিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এত দীর্ঘ সময় ধরে তার সাথে যৌন সম্পর্ক রেখেছিলেন। মনে হচ্ছে অভিযোগকারীকে আর্থিক সহায়তা বন্ধ করাটাই এই মামলার মূল কারণ, যে প্রায় 9 বছর ধরে সম্মতিসূচক সম্পর্কের পর এই ধরনের অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্ট আরও জানায় যে দীর্ঘ সময় ধরে চলমান সম্পর্ক তিক্ত হয়ে ওঠার পরে ফৌজদারি আইনের সাহায্যে অপরাধমূলক করার চেষ্টা করা হয়েছে। এটি একটি উদ্বেগজনক প্রবণতা। তথ্য, পরিস্থিতি ও এফআইআর বিবেচনা করে শীর্ষ আদালত জানায় যে এই মামলায় প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধির 376, 420, 504 ও 506 ধারায় কোনো অপরাধ ঘটেনি। আপিলকারীর বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা সংযুক্ত করা যাবে না, তাই আপিলকারীর আপিল মঞ্জুর করা হয় ও হাইকোর্টের রায়টি খারিজ করা হয়। মহেশ দামু খাড়ে বনাম স্টেট অফ মহারাষ্ট্র, স্পেশাল লিভ পিটিশন CRL নম্বর 4326 অফ 2018। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।